শুভ সন্ধ্যা। You are audible? Am I audible, Kankana? Am I audible? Yes. Yes, I am audible. Okay, শুভ সন্ধ্যা। আজকে বুধবার 16/6 জুন। আজকে বলেছিলাম কিছু আলোচনা করব। আলোচনাটা করবো খুব সহজভাবে। হ্যাঁ, you are audible. Okay. আজকে আলোচনাটা অভিষেক, কঙ্কনা, অভিষেক, দীপঙ্কর। Yes. থ্যাংক ইউ। তাহলে শুরু করি। ব্রহ্মচারিণী সত্যপ্রকাশ। দেখা গিয়েছে, বলেছে অনেকেই মারা যাচ্ছে ভ্যাকসিন নিয়ে। হ্যাঁ, ভ্যাকসিন একটু বলবো, আর আজকে বলেছিলাম আজকে বলবো এই যে বিয়ের গল্প তৈরি করা, এই যে প্লেন ক্র্যাশ আর মৃত্যুর কাহিনীকে পপুলারাইজ করা, আইনে ব্যাংকের টাকা চুরি করা, তারপরে শিশির বস্ত্র দিয়ে ডেস্ক্রিপের গল্প তৈরি করা, এই সমস্ত কিছুই মনে রাখবেন একটা বড় চক্রান্তের বিভিন্ন দিক। এই কোরিলেশনটা আজকে একটু সহজ করে বলবো, যাতে আপনাদের বুঝতে কতগুলো সুবিধা হয়, কতগুলো জায়গায় আপনাদের কনফিউশন হচ্ছে, কতগুলো জায়গাতে সেই গার্ডগুলো কাছে একটু বলবো। আর আশা করি আপনাদের আস্তে আস্তে ঈশিতা গুহ। হ্যাঁ, আমি এবার যখন এই প্রশ্ন তোমরা আগেই করেছো, আজকে ভেবেছিলাম যে প্রথমেই আগে শ্রদ্ধাঞ্জলি দেব দুজনকে, যাদের মৃত্যু দিবস। একজন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, একজন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। একটু বলে আমি ব্রহ্মচর্য সত্যপ্রকাশের এই করোনার ভ্যাকসিন নিয়ে একটু বলে সাবজেক্টে চলে যাব। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। দেশবন্ধু সম্বন্ধে আপনারা অনেকেই পড়াশোনা করেছেন, বা ফেসবুকে এখন মার্কেটে কিছু বই আছে দেশবন্ধু রূপে। একটা খুব খুব ভালো বই দেশবন্ধু রূপে। এটা আজ থেকে প্রায় 7 দশক আগে জয়শ্রী প্রকাশন বের করেছিল দেশবন্ধু রূপে। ওটা আর পরে রিপ্রিন্ট করা হয়নি। ওটা যদি কোনো সংস্থা, যদি কোনো বন্ধু বা জয়শ্রী পারে যদি করে, সেটা খুব একটা বড় অ্যাসেট। দেশবন্ধু রূপে দুর্ভাগ্য ভারতবর্ষে দেশবন্ধুর মতো এত বড় ত্যাগী মানুষ আমরা ভুলে গেছি। দেশবন্ধুর যে ত্যাগ, এই ত্যাগের সঙ্গে যদি ভারতবর্ষের আজকে যাদের নাম করেন আপনারা, যে সমস্ত নামগুলো করেন, গান্ধী, নেহেরু, এই যে গ্রুপসগুলোর নাম করেন, অত্যন্ত তুচ্ছ ব্যক্তি। দেশবন্ধুর ত্যাগের কাছে এই নামগুলো খুব তুচ্ছ। একটু পরে আসছে। দেশবন্ধু খুব অল্প বয়সেই মারা গেছে, তখন তার বয়স জাস্ট 55 বছর। দেশবন্ধু আমাদের কাছে প্রিয় হওয়ার আরেকটা কারণ, দেশবন্ধু নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু। ভারতবর্ষের রাজনীতি যারা একটু পড়াশোনা করেছেন দেখবেন, আমি একদিন আলোচনা করেছিলাম যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক কেমন, জিন্না, গান্ধী, নেহেরু, প্যাটেল, সুভাষচন্দ্র, দেশবন্ধু, এই মানুষগুলোর যদি ক্যারেক্টারিস্টিক কম্পারিজন করে, মনে রাখবেন একটা ক্যারেক্টারকে বুঝতে গেলে সবসময় দীপঙ্কর সবসময় একটা পার্ট হচ্ছে কম্পারিজন করা উইথ সারাউন্ডিং ক্যারেক্টার্স অফ দ্যাট টাইম ইন দ্যাট সিচুয়েশন। কম্পারিজন ছাড়া একটা ক্যারেক্টারের ডেপথে যাওয়া যায় না। সৌম্যসাথী, মনে রাখবেন, তুমি যদি মনে রাখো ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছো, and the leader must be astute, must be articulated,
The leader must be articulated, must be astute, must be clear in the vision. ওই সময়টা দেখো তোমরা, তখন দেশবন্ধুর সময় ভারতবর্ষের একদম মানে রাজনৈতিক আকাশে কয়েকটা ক্যারেক্টার একদম তখন জল করে জ্বলছে। যেমন ধর এইদিকে দেশবন্ধু, ওদিকে জিন্না, আর আস্তে আস্তে উঠে আসছে গান্ধী। যদি ভালো করে তোমার লক্ষ্য করো, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে একটা ইউ নিড টু বি অ্যাস্টিউট, এ পলিটিক্যাল লিডার নিড টু বি অ্যাস্টিউট। তুমি ইন্টেলিজেন্স দিয়ে হবে না, অ্যাস্টিউট। এনিমিকে ঘায়েল করার মতো বুদ্ধি তোমার থাকতে হবে, অ্যাস্টিউট। এই অ্যাস্টিউটনেস ছিল দুজনের, এক সিআর দাস আর এক জিন্না। গান্ধীর অ্যাস্টিউটনেস ছিল। গান্ধী হচ্ছে কানিং, কানিংনেস ইজ ডিফারেন্ট, অ্যাস্টিউটনেস ইজ ডিফারেন্ট, intelligence is different, and articulated, clear in the vision, clear in the vision. C.R. Das clear in the vision, কি করতে চায়। জিন্না clear in the vision, maybe যখন সে খুব ক্রিয়েটিভ তখন clear in the vision, যখন সে ডিস্ট্রাক্টিভ, যখন সে পাকিস্তান চাইছে সেখানেও সে clear in the vision, maybe bad for the subcontinent but favorite to his own people. Clear. Gandhir astuteness, Gandhir articulation, Gandhi never clear in the vision, always mysterious, cunning, always a manager. Behind the curtain শুধু ম্যানেজমেন্ট। He's a player behind the curtain. যে জিনিসটা তোমরা এখন দেখবে, আমি কেন মুকুল রায়, never a political mass leader, বাট ম্যানেজার। পেছনে টাকা দিয়ে কাকে কেনা হবে, কাকে ম্যানেজ করা হবে, এই ম্যানেজার। প্রণব মুখার্জি নেভার এ পপুলার লিডার, নেভার এ মাস লিডার, কখনো নিজের মুরুদে কখনো পার্লামেন্ট জিততে পারে, বাট কানিং ম্যানেজার। ওরা ম্যানেজমেন্ট করে করে ওরা উঠেছে, ওরা ম্যানেজার। গান্ধী হচ্ছে ম্যানেজার। আমি আসছি এখানটা, এবার আসছি। এবার দুটো জায়গাতে ক্লিয়ারলি তোমরা ইতিহাসটা ভালো করে তোমরা সিআর দাসের জীবনী গ্রন্থ যেগুলো আছে আমি রিকোয়েস্ট করবো সেগুলো পড়ার জন্য। দুর্ভাগ্য লাস্ট 50 ইয়ার্সের ইন বেঙ্গল উই হ্যাভ এন্টার ইনটু এ ডার্ক এজ। লেট 60s এর পর থেকে ডার্ক এজ। আমরা আমাদের বেঙ্গলি যে ইন্টেলিজেন্সি সেটা কিন্তু একটা অন্ধকার যুগে চলেছে। বাঙালি ইন্টেলিজেন্সিয়া কখনো লাস্ট কয়েকশো বছর এরকম অন্ধকার ছিল। একটা বাঙালির ইচ্ছে, তার টেস্ট দেখেই বোঝা যায়, তার ইন্টেলিজেন্সিটা কোন লেভেলে। আজকে তুমি টিভি, মিডিয়া, সিনেমা, কালচার, থিয়েটারে যেগুলো দেখছো, যে ক্যারেক্টার্স গুলোকে দেখছো, দেখে পরিষ্কার বাঙালি ইন্টেলিজেন্সিয়া, বাঙালির একটা অন্ধকারের যুগে চলেছে। বাঙালি সিআর দাসকে ভুলে গেছে। সেটা আগে বলে আমি শেষ করবো, কারণ আমাকে অন্য সাবজেক্টে যেতে হবে। দুবার গান্ধী বিট্রে করেছে। গান্ধী ইজ এ বিট্রেয়ার, গান্ধী ইজ এ কানিং ম্যান। আমি তোমরা এই দুটো জিনিস তোমরা অন্য বইয়ে পাবে না বলে এই দুটো জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অভিষেক, ইন্দ্রাণী, সৌম্যসাথী, শোনো তোমরা। 1921 বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে 3 বছর আগে, 4 বছর আগে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। ব্রিটিশ এম্পায়ারে এবং ব্রিটিশ কিংডম, ইউনাইটেড কিংডম নিজস্ব আর্থিক অবস্থা ভালো না। সেই অবস্থায় ভারতবর্ষে অগ্নিযুগ, ওদিকে মহারাষ্ট্রে রেভলিউশনস, পাঞ্জাবে রেভলিউশনস, বেঙ্গলে রেভলিউশনস, অগ্নিযুগ। তার পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে
ফ্রিডম মুভমেন্টগুলো ক্রিস্টালাইজ করছে, অ্যান্টি ব্রিটিশ অ্যাটিচিউড অফ দ্য পিপল ক্রিস্টালাইজ করছে, নন কোঅপারেশন মুভমেন্ট চলছে। এই প্রেক্ষাপটে 1921 সালে অক্টোবর নভেম্বর মাসে প্রিন্স, ওদের ইংল্যান্ডের প্রিন্স ভারতবর্ষে আসবে। বয়কট আন্দোলন শুরু হয়েছে কলকাতা এবং বেঙ্গলে। বয়কট আন্দোলনের নন কোঅপারেশন মুভমেন্টের লিডার সিআর দাস করে দিয়েছে সুভাষচন্দ্র। এই প্রেক্ষাপটে তখন গভর্নর জেনারেল দিল্লিতে, তার আগেই সেকেন্ড গ্রেট ওয়ারের, ফার্স্ট গ্রেট ওয়ারের পরেই ওই সময় ইংল্যান্ড তার ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি শিফট করেছে। লর্ড রিডিং একটা প্রস্তাব দিলেন তার চাপের মধ্যে। প্রস্তাবটা হচ্ছে কলোনিয়াল সেলফ রুল। একটা প্রস্তাব, কলোনিয়াল সেলফ রুল হচ্ছে তুমি ইন্ডিয়া, তুমি অখণ্ড থাকো, এর মধ্যে তুমি ব্রিটিশ এম্পায়ারের আন্ডারে তুমি কিছু সেলফ রুল এনজয় করো, ইন স্টেটস অ্যান্ড ইন সেন্টার সাম সেলফ রুল ইন দ্য লাইন অফ কানাডা। কারণ বহু আগে ওরা কানাডা, অস্ট্রেলিয়াকে ওরা সেলফ রুল দিয়েছে। কানাডা কিন্তু এখনো পর্যন্ত যে ডোমিনিয়ন, স্টিল টুডে যে ডোমিনিয়ন আন্ডার ব্রিটিশ থ্রোন, সাম সেলফ রুল আন্ডার ব্রিটিশ থ্রোন। এইটার ইচ্ছে হচ্ছে গভর্নর জেনারেল রিডিং প্রস্তাব পাঠালেন জিন্নার কাছে, জিন্না রাজি হলেন। তার আগে সিআর দাসের বক্তব্য হচ্ছে আমরা ধাপে ধাপে, আমরা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের ধাপে ধাপে আমরা রাইটস অ্যাকোয়ার করবো। যদি সেলফ রুল এসে যায় কিছুটা, দ্যাট ইজ সামথিং, সাম পজিটিভিটি। দেন সাবসিকুয়েন্ট স্টেজে আমরা আবার যুদ্ধ করবো, আমরা আস্তে আস্তে এগোবো, উইল গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ উইল অ্যাটেন্ড সামথিং। এবং রাজি হয়ে গেলেন তখনকার মদন মোহন মালবিয়া। ভারতবর্ষের সংগ্রামের ইতিহাসে, প্রজ্ঞার ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র মদন মোহন মালবিয়া। মনে রাখবেন কংগ্রেসের 3 বার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়েছে এবং সেই সঙ্গে হিন্দু মহাসভার দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল। ওই সময় মনে রাখবেন কি মুসলিম লীগ 1906 তৈরি হয়েছিল, কে হিন্দু মহাসভা, সবই ছিল কংগ্রেসের মধ্যে। একই মুসলিম ব্যক্তি কংগ্রেসেরও মেম্বার হতে পারে, আর মুসলিম লীগেরও মেম্বার হতে পারে। একই হিন্দু ব্যক্তি কংগ্রেসেরও মেম্বার হতে পারে, হিন্দু মহাসভার মেম্বার হতে পারে। সেই যুগ। এবার লর্ড রিডিং দিল্লি থেকে খবর দিলেন, এদিকে সিআর দাস রেডি হচ্ছেন, আর ওদিক থেকে বেনারস থেকে এসে গেলেন মদন মোহন মালবিয়া। জিন্না ব্যাকগ্রাউন্ডে বলে দিয়েছেন তারা প্রতিনিধি। এবার গান্ধীকে খবর দেওয়া হলো, লর্ড রিডিং ক্যালকাটা এসে গেছেন এখন। মদন মালবিয়া, সিআর দাস তো আছে। গান্ধীকে খবর দেওয়া, গান্ধী বেঁকে বসে। গান্ধীর বক্তব্য হচ্ছে আগে খিলাফতের প্রবলেম সলভ করতে হবে। লর্ড রিডিং বললেন আমি খিলাফতের প্রবলেম সলভ করবো কি করে, খিলাফতের মুভমেন্ট সলভ করবো কি করে। কারণ খিলাফত এটা ইন্টারন্যাশনাল ইস্যু, যে ইস্যু অফ দ্য ইউনাইটেড কিংডম, ইস্যু ইজ এ প্রবলেম টু বি ডিসকাসড বাই দ্য ব্রিটিশ ক্যাবিনেট। এটা কুইনের আন্ডারে এই ইস্যুটা, তারা এটা ডিসকাস করবে, এইটার আমার জুরিসডিকশন নেই। খিলাফত মুভমেন্ট, কারণ খিলাফতটা হচ্ছে তুরস্ক রিলেটেড একটা প্রবলেম, একটা মুসলিম রিলিজনের একটা ইস্যু। খিলাফত মুভমেন্ট নিয়ে আমার কোনো জুরিসডিকশন নেই, আমি এ নিয়ে কথা বলতে পারবো। গান্ধী বললেন আগে খিলাফত মুভমেন্টের প্রবলেম সলভ করতে হবে, খিলাফত ইস্যু সলভ করতে হবে, তারপরে উনি ভারতবর্ষের এই সমস্ত কথাবার্তা উনি ডিসকাস করবেন। ক্যান ইউ ইমাজিন দিস স্কাউন্ড্রেল গান্ধী। কেন গান্ধীকে স্কাউন্ড্রেল বলি? তার কাছে খিলাফত ইস্যু প্রায়োরিটি, নট দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, একটা স্টেপ, একটা কলোনিয়াল সেলফ রুল ইজ নট দ্য প্রায়োরিটি। ইন্ডিয়া ইস্যু ইজ নট দ্য প্রায়োরিটি। ভারতবর্ষের ইস্যু তার কাছে, গান্ধীর কাছে প্রায়োরিটি নেই। প্রায়োরিটি হচ্ছে ইসলামের ইস্যু, প্রায়োরিটি হচ্ছে খিলাফতের ইস্যু। দিস ইজ গান্ধী। এবং লর্ড রিডিং, দেশবন্ধু, জিন্না, মদন মোহন মালবিয়ার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। 1924
1920 এই ঘটনাগুলো আপনারা জানেন না বলেই আমি একটু বলে আমি চলে যাবো অন্য জায়গাতে। এবার আসছি, সুগত বসু স্কাউন্ড্রেলটা কি বলেছে? কেন নামটা বলো স্কাউন্ড্রেলটা। সুগত বোস জানে না হিন্দু শব্দের অরিজিনটা কোথায়? সুগত বোস do not know what is the origin of the term Hindu. What is the meaning of the term Hindu? The scoundrel do not know. Yes. Khilafat to they have Kamal Pasha in Turkey has demolished Khilafat. That is one issue. But দরদ তো উঠলে উঠেছে গান্ধীর, দ্য স্কাউন্ড্রেল গান্ধী। এবার আসছে 1924 তখন স্বরাজ্য দল সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি ডোমিনেট করছে। স্বরাজ্য দল সৃষ্টি করেছিলেন শিয়ার দাসের জন্য। শিয়ার দাস এদিকে নন কোঅপারেশন মুভমেন্ট চলছে, তার মধ্যেই আরেকটা মুভমেন্ট উনি স্টার্ট করলেন, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টটা হচ্ছে পাবলিক মুভমেন্ট আউটসাইড দ্য অ্যাসেম্বলি, স্টেট লেভেল অর সেন্ট্রাল লেভেল। আর উনি চাইলেন এই মুভমেন্টটাকে নিজেদের টু দ্য সেন্ট্রাল অ্যাসেম্বলি অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। এ নন কোঅপারেশন ফ্রম উইদিন আমাদের মেম্বাররা গভর্নমেন্টের সমস্ত প্রপোজালকে অ্যাসেম্বলির মধ্যে আইদার ইন দ্য স্টেট লেভেল অর সেন্ট্রাল লেভেল ইন দিল্লি, সেখানে বসে তারা ইস্যু গভর্নমেন্টের প্রপোজালসগুলোকে, লজগুলোকে ইস্যু ওয়াইজ ডিসকাস করে যেগুলো কনস্ট্রাকটিভ দে উইল সাপোর্ট ইট, যেগুলো ক্ষতিকর সেগুলো অপোজ করবে। দে উইল অপোজ দ্য গভর্নমেন্ট উইদিন দ্য অ্যাসেম্বলি at the state level and the central level. That was the plan. স্বরাজ্য দল এবং ইলেকশনে স্বরাজ্য দল এবং কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ জিতে গেছে অনেক জায়গাতে, অ্যাসেম্বলিতে এবং সেন্ট্রাল লেভেলে। 1924 যখন দিল্লিতে সেন্ট্রাল অ্যাসেম্বলি, সেখানে শিয়ার দাস জিন্নার সঙ্গে একটা প্ল্যানে এসে গেল, আর স্বরাজ্য দলের মধ্যে মতিলাল নেহরু আছে। এবার যে 1924 তখন দেশবন্ধু অসুস্থ হয়েছে, উনি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন যেদিকে স্বরাজ্য দলের সমস্ত সেন্ট্রাল অ্যাসেম্বলির মেম্বাররা এবং ইন্ডিপেন্ডেন্ট মেম্বাররা এবং জিন্নার যতগুলো মেম্বার আছে জিন্নার তরফ থেকে সবাই মিলে জয়েন্টলি যদি একসঙ্গে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে কাজ করে তাহলে they can defeat all the proposals and resolutions laid down or put forward by the government representatives. গভর্নমেন্টে যারা রিপ্রেজেন্টেটিভ সেন্ট্রাল অ্যাসেম্বলি আছে তাদের দেওয়া রেজলিউশন যেগুলো বিল হিসেবে পরে ল হিসেবে কনভার্ট করা হবে, তারা at the root at the central assembly they can oppose that. এই প্ল্যানটাকে গান্ধী বানচাল করলেন। কিরকম বানচাল করলেন? 1920 গান্ধী মতিলাল নেহরুকে একটা সিক্রেট লেটার লিখলেন, তাতে বললেন তোমরা এসব করছো কেন, কারণ তোমাদের এই যে পরিকল্পনাগুলো দিস ইজ এগেইনস্ট মাই প্রিন্সিপাল অফ নন কোঅপারেশন। ক্যান ইউ ইমাজিন এই চিঠি? এবং তুমি এই স্বরাজ্য দলের যে প্রিন্সিপাল থেকে তুমি বেরিয়ে এসো, you come to my side. I will hand over the whole Congress to you. If you fail to control the whole Congress of the country, you choose the states where you want the Congress to your side, to your hand. এবং গোপনে বোম্বেতে মতিলাল নেহরুর বাংলো বাড়িতে সিনিয়র মতিলাল, জুনিয়র জওহরলাল এবং গান্ধীর সাক্ষাৎকার। পরবর্তীকালে বলে রাখি দেশবন্ধুর রহস্য মৃত্যু, তারপরে যে সুভাষচন্দ্রের সঙ্গে ওরা এই মিসবিহেভটা করে। মনে রাখবেন ভারতবর্ষের রাজনৈতিক প্লেনে বাঙালির যে দুর্দশা শুরু হয়েছে, এই দুর্দশা শুরু হয়েছে দেশবন্ধুর রহস্য মৃত্যু দিয়ে। এবং বাঙালির রাজনৈতিক মৃত্যু অনেকটা এগিয়ে গেছে। সুভাষচন্দ্রেরকে কংগ্রেস থেকে ওরা
বের করে দেওয়া, ওরা প্ল্যান করেই করেছে। তারপরে তো বাংলা বিভাগ আছে, বাংলা দুর্ভিক্ষ আছে, জেনোসাইড আছে, তো পরের স্টেপসগুলো আছে। শুধু আমি ত্যাগী হিসেবে বলছি, কথা ত্যাগী। মনে রাখবেন, মৃত্যুর আগে দেশকে উনি কি দিয়ে গেছে। ওই সময় দেখুন, গান্ধী ইজ এ ব্রিফলেস ব্যারিস্টার, নেহরু ইজ এ ব্রিফলেস ব্যারিস্টার। অন দি কন্ট্রারি, দেশবন্ধু ইজ এ very successful barrister. He earned a lot. Property was a lot. মৃত্যুর আগে তিনি কি দিয়ে গেছেন? আজকের যে হোল ক্যান্সার হসপিটাল বিল্ডিং সাউথ ক্যালকাটা, হিজ প্রপার্টি। সেবা সদন, চিত্তরঞ্জন সেবা সদন, হিজ প্রপার্টি, সব দিয়ে গেছে। এত বড় ত্যাগ, এবং নিজের জন্য একটা বাড়ি রাখেননি, একটা রুম রাখেননি। যখন দার্জিলিং থেকে ডেড বডি এলো, সে ডেড বডি রাস্তায় রাখতে হলো, কারণ হিন্দু মতে হিন্দু মানুষের ডেড বডি তার বাড়িতেই আসবে, বাড়িতেই ঢুকবে, নিজের কোনো রকম বাড়ি নেই, তার ডেড বডি ফুটপাতে রাখতে হয়েছে। জামাইয়ের বাড়িতেও তোলা হয়নি, কারণ জামাইয়ের বাড়িতে ওঠা আমাদের শাস্ত্রসম্মত নয়, আমাদের নিয়ম বহির্ভূত। সেই দেশবন্ধুকে আমরা ভুলে গেছি। আমাদের পাপের কোনো শেষ নেই। আরেকটা পাপ নির্বাচন অংশগ্রহণ করেছেন রাজ্যে, অভিষেক তুমি কি বলছো? গান্ধী একবারই কংগ্রেস সভাপতি, কারণ he need not be Congress president, he is the king maker. তাকে তো ব্রিটিশ কংগ্রেসটা হাতে তুলে দিয়েছে। মনে রাখবে, মেন মাস্টার হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশের শক্তিতেই গান্ধীর শক্তি, ব্রিটিশের শক্তিতেই গান্ধীর শক্তি। অল মেকানিজম ব্রিটিশ, ইট ইজ ভেরি মাইটি, সব জায়গায় এজেন্ট রেখে দিয়েছে। এবার আসছি আমি। আর দেশবন্ধুর জন্ম 1870 কলকাতা, মৃত্যু দার্জিলিং 1920, মাত্র 55 বছর বয়সে দেশবন্ধুর রহস্য মৃত্যু। এই রহস্য মৃত্যু হয়েছিল বলে গান্ধীর উত্থানটা সহজ হয়েছে। ওই সময় আরেকটা রহস্য মৃত্যু হয়েছে, খুব কাছাকাছি সময়, আশুতোষ মুখার্জি। বাংলার দুর্ভাগ্য, আশুতোষ মুখার্জি অল্প বয়সে মারা গেছে, দুর্ভাগ্য বাংলা। আর আরো দুর্ভাগ্য, চিররঞ্জন ওনার ছেলে মাত্র আরো 3 বছর পরে মারা গেল। কি দুর্ভাগ্য ফ্যামিলি, আমরা ভুলে গেছি। এবার আরেকটা নাম, আচার্য প্রফুল্লচন্দ্র, এই নামটাও ভুলে গেছে। আচার্য প্রফুল্লচন্দ্র, সে যুগে এই বৈজ্ঞানিক, একদিকে জগদীশচন্দ্র বোস, একদিকে প্রফুল্লচন্দ্র, বাঙালি ভারতীয় হিসেবে দুজনেই বললে কি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। হ্যাঁ, প্রফুল্লচন্দ্রের পড়াশুনো কলকাতায়, তারপরে হচ্ছে যে একদম ওখানে কেমব্রিজ, না ওনার হচ্ছে যে ওনার মূলত হচ্ছে ওনার পড়াশুনোটা প্রফুল্লচন্দ্রের নট কেমব্রিজ, বাট কেমব্রিজ না এডিনবরা। আমি কয়েকটা স্যালিয়েন্ট পয়েন্টস বলে আমি চলে যাচ্ছি। মানিক, প্রফুল্লচন্দ্রের যে থিসিসটা এডিনবরাতে, it is one of the smallest thesis ever in the history. Smallest in volume, 28 থেকে 30 পাতার বই, so small. ভারতবর্ষে এসে তারপর বিশাল কাজ, যেটা হিন্দু কেমিস্ট্রি,
এই হিন্দু কেমিস্ট্রিটা উনি লিখেছিলেন যে বিশ্বমানের দার্শনিকের ইন্সপিরেশন। আচার্য ব্রজেন্সি, আচার্য ব্রজেন্সি, মানে আচার্য ব্রজেন্সি ইজ এ রিয়েল ফিলোসফি, রিয়েল ফিলোসফি। তার কোয়ালিটি ইজ মাচ সুপিরিয়র টু Radhakrishnan. Radhakrishnan is not himself a brilliant philosopher. He is just a historian of Indian philosophy. Acharya Brajansen is the philosopher himself. Quality অনেক superior. তার মেজরিটি পেপারস গুলোকে ধ্বংস করে দিল একজন মালগাস। যতটুকু পাবলিশড হয়েছে তার, সরি আমি কোথায় চলে যাচ্ছি এবার, আচার্য প্রফুল্লচন্দ্র হিন্দু কেমিস্ট্রিটা এত 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 ভালো ভলিউমটা আমরা পড়াশোনা করি। আমি শুনেছি মাঝে নাকি আবার রিপ্রিন্ট হয়েছে বইটা, আমার আর তোলা হলো না, পড়া হলো না, দেখি করোনার মধ্যে রিপ্রিন্ট হয়েছে বোধহয়, তুলতে হবে, দেখতে হবে। আচার্য প্রফুল্লচন্দ্র ভারতবর্ষে এসে তার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় কত টাকা মাইনে পেতে জানেন? ইভিন যখন উনি অধ্যাপক 100 টাকা মাইনে, মানে আজকের হিসেব করলে সেই সময় ওটা হয় 20,000 টাকা। আপনি ডিভ্যালুয়েশন, যেটা আমি একটা হিসেব করি 200 গুণ ডিভ্যালুয়েশন হয়েছে এখন টাকা, 20,000 টাকা। আজকের প্রাইমারি স্কুলের মাস্টাররাও এর 2 গুণ মাইনে পায়। যখন হেড অফ দি কেমিস্ট্রি হলেন তখন তার হলো 150 টাকা। আর সেম পোস্টে সাহেবরা, হোয়াইট যারা অধ্যাপক, তারা 2 গুণ 3 গুণ স্যালারি পেত। আর যখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক উনি, মনে রাখবেন এই সময় তার যোগাযোগ কিন্তু একদম অগ্নিযুগের বিপ্লবীদের সাথে। নিবেদিতা, এবং তার কেমিক্যাল ল্যাব থেকে মাল মশলা বেরিয়ে যেত, যে মাল মশলা দিয়ে বোমা তৈরি হতো। আর তারপর যখন সায়েন্স কলেজ তৈরি হলো, সায়েন্স কলেজে ওনাকে কেমিস্ট্রি পালিত অধ্যাপক করে আনলেন আশুতোষ মুখার্জি। সায়েন্স কলেজের ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ওনার হাতেই তৈরি। যেমন বলে রাখি, ওনার অন্যতম শিষ্য জ্ঞান ঘোষ কেমিস্ট্রি, তার হাতে তৈরি ভারতের প্রথম আইআইটি খড়গপুর। একটা জিনিস বলে রাখি, ওনার কতগুলো ডিগ্রি আছে আমি খুঁজতে গিয়ে দেখলাম, বাবার ডিগ্রিগুলো আমি মানে বুঝতে পারলাম না। তোমরা দেখো, তোমরা পারো কিনা। ওনার ডিগ্রিগুলো দেখো। সিআইই, এই সিআই এর মানে খুঁজতে গিয়ে আমি খুঁজে পেলাম না। সিআই একটা জায়গায় বই লেখা আছে, হ্যাঁ, সিআই কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন। আবার একটা জায়গায় লেখা আছে সিআই কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, আর এক জায়গায় লেখা আছে, দেখলাম কি একটা কেমব্রিজ, আর একটা ভিন্ন নাম আছে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল, আর মাঝে আছে এফএনআই, এফআরএসবি, এফআইএস, এফসিএস, এফআরএস। এফআরএস শুধু বুঝলাম, ফেল অফ দ্য রয়্যাল সোসাইটি। ও সিআই আরেকটা মানে হচ্ছে কম্পেনিয়ন অফ ইন্ডিয়ান এম্পায়ার। আমি বুঝলাম না সে যুগে। হ্যাঁ, অভিষেক কি বলছো? তৎকালীন যুগে আইএস বেতন কত ছিল? 1920-তে, 30-40-এ অনেক বেশি ছিল। আইএস রাইটে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। 10 গুণ মাইনে ছিল মনে হচ্ছে, একটা প্রফেসরের থেকে 10 গুণ মাইনে ছিল, মিনিমাম 10 গুণ, 10 থেকে 20 গুণ।
পরিবার। কারণ মনে রাখতে হবে তখন যখন সুভাষচন্দ্র আইসিএস ত্যাগ করে জোনার, যখন সুভাষচন্দ্রকে যখন কলকাতার অ্যাল্ডারম্যান তারপরে মেয়র করা হলো, তখন ওর মাইনে ছিল প্রায় 5,000 যদি হয় তাহলে পিসি রায়ের মাইনের 50 গুণ। সেই সময় সুভাষচন্দ্র মাইনে নিতেন না, সব টাকা তো উনি বিলিয়ে দিতেন। আইসিএস মাইনে, আইসিএস তখনকার জমিদার। রাধাকৃষ্ণন তার ছাত্রের থিসিস টুকে বই লিখেছিলেন, শাহানা ইউ আর রাইট। রাধাকৃষ্ণকে বাঁচিয়ে দিয়েছিল কে জানেন? শাহানা বাঁচিয়ে দিয়েছিলেন। রাধাকৃষ্ণনকে কোর্ট কেস থেকে বাঁচিয়ে দিয়েছিলেন আচার্য ব্রজেন সিং। দেখলেন যে এটা কোর্টে চলে গেলে একটা বিশ্ববিদ্যালয়ের বদনাম, একটা অধ্যাপকের বদনাম, আলটিমেটলি কলকাতার বিশ্ববিদ্যালয়ের বদনাম। উনি পারসুয়েট করে সেই ছাত্র বুঝিয়ে কেসটা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট। আচার্য ব্রজেন সিং। এবার আসছি আমি, এবার সেই পিসি রায়ের আর ওই তো জীবনযাপন করতেন, ওই মুড়ি, তেলে ভাজা, মূলা, পেঁয়াজ, এই তো খেতেন। যা ইনকাম, সেই যুগে ইনকাম ওনার লাখো টাকা ছিল। একটা হিসেব দেখছিলাম এক জায়গাতে, ওনার বিভিন্ন রকমের প্রোডাক্ট বেরোতো। আর বেঙ্গল কেমিক্যাল, এবারে একটু বলে রাখি যে বেঙ্গল কেমিক্যাল দিয়ে গেলেন জাতিকে, বেঙ্গল কেমিক্যাল তো পুরো নিজের টাকায় তৈরি। এখন তোমরা এই যে মানিকতলা থেকে টুয়ার্ডস সল্টলেক যে পৌঁছে জায়গাটা, যে মানিকতলার ইস্টে, মানিকতলা রোডের উপরে, ওই যে এই জায়গাটা যখন পিসিরায় যখন নিলেন তার বেঙ্গল কেমিক্যালের জন্য, এই বেঙ্গল কেমিক্যালের জায়গা প্রচুর জায়গা। বেঙ্গল কেমিক্যাল হচ্ছে এশিয়ার মাটিতে একটা এশিয়াবাসীর হাতে তৈরি করা আর প্রথম ফার্মাসিউটিক্যাল। সেটাকে আমরা বাঙালিরা কোথায় রেখেছি আজকে বলে রাখি। এবং এই পিসিরায় নিজের টাকায় করে দেশবাসীকে দিয়ে গেলেন। তখন এই যে হাইড্রক্সিক্লোরোকুইন অমুক আজকে আবার নতুন করে তার ডিমান্ডটা আসছে। মাঝে তো হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি বন্ধই হয়ে গেছিল। এখন তো বেঙ্গল কেমিক্যালের আর যে এত প্রোডাক্ট ছিল, কোনো প্রোডাক্টই নেই। মাঝে বেঙ্গল কেমিক্যাল বামেরা লাল ঝান্ডা তুলে তো বন্ধ করে দিয়েছিল, বহুদিন লাল ঝান্ডা উঠেছে। এই তো কালচার আমাদের, এই তো সম্মান আমরা জানিয়েছি আচার্য পিসি রায়কে। এবং বেঙ্গল কেমিক্যালের প্রপার্টি কি ছিল বলে রাখি, এখন তো ওইটুকু ফ্যাক্টরি পড়ে আছে জায়গাটা। এখন তোমরা টুয়ার্ডস ইস্টে যাওয়ার সময়, মানিকতলা টু সল্টলেকের দিকে যাওয়ার সময় দেখবে যে মানিকতলা রোডটার একটা ক্লাব পাবে, একটা মানিকতলা ব্যায়াম সংঘ বলে, যুব ব্যায়াম সংঘ। এই ব্যায়াম সংঘটা ছিল আচার্যের সময় বিপ্লবীদের আড্ডার জায়গা। এটা তখন জঙ্গল ছিল, ওই জঙ্গলে বোমা টেস্ট হতো। বিপ্লবীরা বসে কথা বলতো, সলা পরামর্শ করতো, আর বোমা টেস্ট হতো। প্রচুর জঙ্গল ছিল। যে ট্রাম, এখন যে ট্রাম কোম্পানি যে বিশাল একটা জায়গা নিয়েছে, যেখানে এখন ট্রাম চলে না, বাস থাকে, বাস গোডাউন, এটা এক সময় ছিল বেঙ্গল কেমিক্যালের জায়গা। আর তারই উল্টো দিকে, উত্তর দিকে বিশাল হাউসিং কমপ্লেক্স, আমাদের সময় ওটা বিক্রি হয়ে গেছে, এটাও ছিল বেঙ্গল কেমিক্যাল। পেছনে যে যে অ্যানিম্যাল হাউসটা হয়েছে, এখান থেকে সিরাম তৈরি হয়, এটা গভর্নমেন্টের এখন, এটাও ছিল বেঙ্গল কেমিক্যাল। ইভিন অ্যাপোলো ক্লিনিক্যালসের যে জায়গা, আর ওখানে একটা অনেকটা মাল্টি কমপ্লেক্স তৈরি হয়েছে, এগুলো সব বেঙ্গল কেমিক্যাল। আমরা আচার্য প্রফুল্লচন্দ্রের রেখে যাওয়া জিনিসটাকে আমরা এমন বাঙালি ধরে রাখতে সব ভেঙে দিলাম, ধ্বংস করলাম, বেঁচে দিলাম। এবার আসছি আমি আরেকজনের সম্বন্ধে, আর আজকে আর বলবো না। একজন আজকে জন্মদিনটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র। একটা প্লাস পয়েন্ট হচ্ছে উনি দীর্ঘদিন বেঁচে ছিলেন।
He died at the age of 1975 and he died in the year 1944, বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময়। আর আমি আর বেশি কিছু না বলে একটু বলে আমি চলে যাই আজকের সাবজেক্টে চলে যাই। তারকনাথ দাস ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একজন স্কলার, যিনি রাশিয়া গেছিলেন, তিনি বিপ্লবী, তিনি ভারতবর্ষ, জার্মানি, আমেরিকা এই এই সার্কিটে উনি ভারতবর্ষের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের এই যে লাইনটা তৈরি করেছিলেন, ভারত, জার্মানি, নর্থ আমেরিকা। ইন্টারন্যাশনালি একজন অ্যাক্লেমড একজন স্কলার। উনি একসময় রাশিয়াও গেছিলেন, রাশিয়াতে টলস্টয়ের সঙ্গে মিট করেছিলেন। এটা ভেরি হাইলি ইন্ডিয়ান ফিলোসফির উপরে খুব বড় রকমের একজন স্কলার, বিভিন্ন আমেরিকার নর্থ আমেরিকার বিষয়গুলো পড়াশোনা করিয়েছেন এবং হি ডাইড in a very old age of 74 years in America in 1958 in New York. এখন এর সম্বন্ধে কিছু বই আছে, আপনারা এগুলি পড়াশোনা করেন তাহলে কিছু বুঝতে পারেন। আমি এবার আজকের সাবজেক্টে চলে যাই। কারণ দাসের সঙ্গে রাসবিহারীর লিঙ্ক আপ ছিল। কারণ দাস জয়েন্ট, উনি হচ্ছেন উত্তর 24 পরগনা থেকে জন্ম, কাঁচরাপাড়া, সেখান থেকে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে ক্যালিফোর্নিয়া, মাঝে বিপ্লবীর সঙ্গে যোগাযোগ, গদর পার্টির সঙ্গে যোগাযোগ, হ্যাঁ সেই সঙ্গে তার যোগাযোগ, তার ছাত্র অনুশীলন সমিতির সঙ্গে তার যোগাযোগ, যখন স্কটিশ চার্চ কলেজের ছাত্র, যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একজন অ্যাক্লেমড একজন স্কলার। এবার আসি আজকের সাবজেক্টে। আজকের সাবজেক্ট হচ্ছে এই যে, আচ্ছা এই যে আমি একটা জিনিস বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্রের রহস্যের, এই যে একটা দিকে আছে তোমার প্লেন টেস্টকে পপুলারাইজ করা, ছাই পপুলারাইজ করা, বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, চক্রান্ত করা, আর এদিকে বিয়ের গপ্প তৈরি করা। এর মধ্যে আমরা আইএমএ ব্যাংক লুটটাকে কিন্তু আমরা ভুলে যাই। মনে রাখবেন, খুব যদি চিন্তা করেন দেখবেন প্রথম কিন্তু এই নেহেরুজ দ্য স্কাউন্ড্রেলস হ্যাজ ফোকাসড অন আইএনএ ব্যাংক লুট। মনে রাখবেন, এজেন্ট তৈরি করতে গেলে, মিথ্যা সাক্ষী তৈরি করতে গেলে টাকার দরকার, মিথ্যা ন্যারেটিভ লিখতে গেলে, মিথ্যা স্টোরি লিখতে গেলে, এজেন্ট তৈরি করতে গেলে, দালাল তৈরি করতে গেলে টাকা লাগে, টাকা লাগে। আমরা সবসময় আলোচনা করি ছাইয়ের গল্প, বিয়ের গল্প। নেহেরু, ব্রেথলেস ব্যারিস্টার, he knows where to focus. He focused first on the INA bank. কারণ আইএনএ যে টাকা পড়ে আছে টোকিওতে, আইএনএ ব্যাংকে, সিঙ্গাপুরে, বার্মাতে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, বিভিন্ন জায়গাতে, এই টাকার উপরে কন্ট্রোল। এদিকে মাউন্ট ব্যাটেন, মালয়েশিয়ার যাত্রাতে মাউন্ট ব্যাটেনের সঙ্গে হাত মিলে 1946 সো ইন্টেলিজেন্ট, সো ক্যানিং। সেখানে টাকার ভাগ বাড়ানো হচ্ছে। আর ওদিকে টোকিওতে বসে রামমূর্তি ব্রাদার্স অ্যান্ড এদিক থেকে আয়ার, এই সার্কিটে সেখানে টাকা ভাগ বাড়ানো হচ্ছে। মানে এই টাকাটা হাতে এলে সেই টাকার একটা অংশ দিয়ে আমি এজেন্ট তৈরি করতে পারি, আমি দালাল তৈরি করতে পারি, আমি মিথ্যা সাক্ষী তৈরি করতে, মিথ্যা সাক্ষ্য তৈরি করতে। কারণ এই বিয়ের গল্প করতে গেলেও মিথ্যা সাক্ষীর দরকার, ছায়ের গল্প তৈরি করতে গেলে মিথ্যা সাক্ষীর দরকার, এই সাক্ষী তৈরি করতে গেলে টাকার দরকার। আমি গভর্নমেন্ট মানি তো মিসইউজ করছি, সেই জন্য আরো আলাদা ব্ল্যাক মানি, আইএনএ ব্যাংকের টাকা লুট। আপনারা দেখবেন আইএনএ ব্যাংকের টাকা লুট হচ্ছে, যত ডিক্লাসিফাইড ফাইলস দেখছি আমি 1946 মালয়েশিয়া, সিঙ্গাপুরের টাকা
এইখানে ভাগ বাটা 1946। আর টোকিওর টাকা সেখানে লুট হচ্ছে টোকিও এমবাসি থেকে, এমবাসি তখন নয়, তখন আমাদের ফরেন মিশনের ফাইলস যেগুলো ডিক্লাসিফাইড হয়ে গেছে 1951 থেকে। ওখানকার ফরেন মিশনের চিফরা মাঝে মাঝে নেহেরুকে লিখছে, তখন নেহেরু নিজেই পিএম, নিজেই ফরেন মিনিস্টার, সেটা লিখছে যে এখানকার প্রচুর সম্পদ যেটা আইনে পড়ে আছে রামমূর্তি ব্রাদার্স লুট করছে, চুরি করছে। নেহেরু কোন রকম এই ফরেন অফিসকে টোকিওতে অ্যাক্টিভ হতে বারণ করছে। প্রথমে কি আর্গুমেন্ট ছিল, না এই আইএনএ ব্যাংকের টাকা আমরা ভারত সরকার করে ক্লেম করব, আমরা ক্লেম করতে পারি না, ফার্স্ট আর্গুমেন্ট। যখন চুরি চামারি যখন কমপ্লিট হয়ে গেল এবং যখন কমিশন ইনভেস্টিগেট করি, অন্তত না ইনভেস্টিগেট করতে গেলে লোকে জানতে পারবে, মিডিয়া জানতে পারলে ভারত সরকারের বদনাম হবে, আর্গুমেন্টস বিভিন্ন অজুহাতে, এবং অনেক পরে তারপরে আয়ার দিয়ে শেষ ধামাচাও দেওয়ার চেষ্টা। এই যে টাকা, এই টাকা নিয়ে রামমূর্তি ব্রাদার্স রিচ হয়েছে। পরবর্তী এই রামমূর্তি এতে যে রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান হয়েছে একসময়, চোরে চোরে মাস্তুতো ভাই, কারণ নেহেরু রিসার্চ ব্যুরোর তো এখানে যে রিসার্চ ব্যুরো শিশির ঘোষগুপ্ত টাকা পেয়েছে না, সরকারি টাকাও পেয়েছে, আর এই চুরি করা টাকার অংশ পেয়েছে। আর প্রচুর এই যে এই টাকার অংশ অনেকেই পেয়েছে, অমিয় বোস পেয়েছে, পরে আসছে। এবার তারপর যখন ছাই নিয়ে কথা, ছায়ের গল্পটা দেখবেন, ছায়ের গল্প যে ডকুমেন্টস দেখবেন, ছায়ের গল্পকে পপুলার করার চেষ্টা পরে হচ্ছে, টাকা লুটটুট হয়ে যাওয়ার পরে। কারণ ছায়ের গল্পটা খাওয়াতে গেলে উনি তো প্লেন কেসের গল্প রটিয়ে দিয়ে উনি বেরিয়ে গেছেন, কারণ এই পপুলার এটাকে সাময়িক প্রয়োজন ছিল, সুভাষচন্দ্রের সাময়িক প্রয়োজন ছিল। কর্মচারিণী হ্যাঁ, এমএলই ওই আইনে টাকার ভাগ পেয়েছে বলে মনে হয় স্যার না। একটা জিনিস দেখো, এবার আমি দেখো এমএলই কে তো ওরা ইউজ করেছে। এমএলই খুব গরিব বাড়ি, এমএলই টাকা দরকার ছিল, এখন সেই সুযোগটা নেহেরু গ্রহণ করেছে। এবার এই জায়গাটা আসছি আমি, মনে রাখবে যে এমএলই কে কিন্তু ভালো জানতো, এমএলই কে অনেকেই জানতো। এমএলই কে ভারতবর্ষের অনেক নেতাই জানতো, কারণ যারাই কারণ এমএলই শুধু সুভাষচন্দ্রের পার্ট টাইম সেক্রেটারি হিসেবে কাজ করেছে এমন নয়। এমএলই ভারতবর্ষ থেকে, যেহেতু একটু ইংরেজি টাইপ করতে পারতো, ভারতবর্ষ থেকে সে নেহেরু গিয়েছে, দেশাই গিয়েছে, তার আগে প্যাটেল গিয়েছে, সিনিয়র প্যাটেল গিয়েছেন, অনেকেরই সেক্রেটারি কাজ করেছে, অ্যাজ কেয়ারটেকার কাজ করেছে, অ্যাজ কানেক্টিং ফিগার কাজ করেছে। কারণ এগুলো কেয়ারটেকারের দরকার হয়, বাইরে গেলে কেয়ারটেকারের দরকার হয়, অনেকের কাছে উনি পরিচিত। আর অমিয় তো বহুবার গিয়েছে, অমিয় যখন এসে পড়তো ইংল্যান্ডে, তখন তো মাঝে মাঝে ভিয়েনা যেত কাকার কাছে, এক্সাইল, পরিচিত, অমিয়ের সঙ্গে পরিচিত। তোমরা যেটা রহস্যটা বলছি আমি তোমাকে, এই কতগুলো জায়গা তোমাদের কনফিউশন একটু দূর করার চেষ্টা করি। মনে রেখো, অমিয় বোস, ইন্দিরা গান্ধী, সীতাশঙ্কর রায়, জ্যোতি বোস, আর একসময় কেন্দ্রে সিপিআই হয়েছিল, কেন্দ্রীয় হোম মিনিস্টার ইন্দ্রজিৎ গুপ্ত, এরা হচ্ছে একদম বোজম ফ্রেন্ডস। এরা হচ্ছে ইংল্যান্ডের ডেজে ওরা বোজম ফ্রেন্ডস। ইন্দিরা কোনো কলেজে পড়তো না, কিন্তু ওইখানে আড্ডা বসতো, ওদের আড্ডায় ওরা সব ভারতীয়রা এখানে ওদের বোঝেন। সুতরাং অমিয়র কোথায় কি দুর্বলতা এটা ইন্দিরা জান, আর থ্রো ইন্দিরা নেহেরু জান। আর শরৎ বসুর যেহেতু মেজর ছেলে, আর যেহেতু বহুবার নেহেরু বোস বাড়িতে এসেছে, নেহেরুর সঙ্গেও অমিয়র সম্পর্ক পরিচয় ভালোই ছিল। এবং অমিয়র কি মনের ইচ্ছে, কি হতে চায়, তার লাইকিংস, এগুলো সম্বন্ধে ইন্দিরা এবং তার বাবা নেহেরু একটা জিনিস বলে রাখি, যে একসময় আমাদের মনে হতো মেবি অনিতা ইজ দ্য বায়োলজিক্যাল ডটার অফ অমিয়, সন্দেহ অনেকই। আদারওয়াইজ
অমি ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ দ্য অনিতা। এটা অনেকেই মনে করত, কিন্তু না, এ কথাটা সত্যি না। এটা একদম সামনে তুমি একটু ক্লিয়ার করে। কারণ একটা জিনিস মনে রেখো, কতগুলো অরিজিনাল ডকুমেন্টসকে তুমি অস্বীকার করতে পারো। কারণ একটা জিনিস তুমি দেখবে, অনিতার ছোটবেলার কোনো ছবি পাওয়া যাচ্ছে, আর অরিজিনাল যে ফাইলটা আমরা পেলাম, ডিক্লাসিফাইড ফাইল ফ্রম ভিয়েনা অন এমিলি অনিতা, তাতে জয়ন্তী রক্ষিত, হ্যাঁ জয়ন্তী বসুবাড়ির, জয়ন্তী বসুবাড়ির, হ্যাঁ অভিষেক, উনি শরৎবাবুর নাতনি। উনি আরো বলে দিচ্ছি, জয়ন্তী হচ্ছে যে অশোক বোসের মেয়ে, অশোক বোসের মেয়ে। অশোক বোস মানে শরৎবাবুর বড় ছেলে অশোক বোস, ইঞ্জিনিয়ার ফ্রম জার্মানি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তার মেয়ে জয়ন্তী। আচ্ছা, এবার আমি আইএনএর কি মানে কি বলছো, আইএনএর টাকা আমাদের দেশের কোন কোন মিডিয়া কিভাবে পেয়েছে? মিডিয়া আমি 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 বলতে পারবো না, কারণ তখন আমি মিডিয়ার খুব জানি না। কিছু কিছু ব্যক্তি পেয়েছে। এবার এবার বলে রাখি, কিছু ব্যক্তি, কিছু রিপোর্টার পেয়েছে পরবর্তীকালে। এবার কোনখানটা এ দিলাম, ও মনে রাখবে আরেকটা জিনিস, ওই যে ওনার এই যে একটা অরিজিনাল পেজে পাচ্ছি আমরা, যে অনিতার মাদারের নাম হচ্ছে এমিলি ক্যারোলিন স্যাঙ্কেল। এই সব কিছু নিয়ে ব্যাখ্যা করেছে, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এমিলির কোথাও কোনো অফিসিয়াল ম্যারেজ হয়নি। এমিলির যদি কোনো বাচ্চা কোথাও হয়ে থাকে, সেই বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি না। দিস অনিতা ইজ নট দ্য বায়োলজিক্যাল ডটার অফ দিস এমিলি। এই জায়গাটা আমি শিওর। এই অনিতার বায়োলজিক্যাল মাদার হচ্ছে এমিলি ক্যারোলিন স্যাঙ্কেল। দিস ক্যারোলিন স্যাঙ্কেল, দিস ফিগার ইজ মিসিং। ক্লিয়ার? বাট ফাইলে জার্মান ল্যাঙ্গুয়েজের এই যে সার্টিফিকেটটা, এটা অরিজিনাল বার্থ সার্টিফিকেট নয়, কিন্তু যাই হোক অরিজিনাল জার্মান ল্যাঙ্গুয়েজের এমিলি ক্যারোলিন স্যাঙ্কেল। কারণ ইন দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইলসে অন্তত 3টে এমিলির সন্ধান পেয়েছে। একটা হচ্ছে এমিলি স্যাঙ্কেল অফ চেকোস্লোভাকিয়া, he was also related to সুভাষচন্দ্র। এদিকে এমিলি ভিয়েনার এমিলি স্যাঙ্কেল, যিনি একসময় ছিলেন ভুলাভাই দেশাইয়ের সেক্রেটারি, পরে অনেকের সেক্রেটারি। আচ্ছা, আর এমিলি ক্যারোলিন স্যাঙ্কেল, এ হচ্ছে, আমি বহুবারই বলেছি, এ কোনো একটা অরফেন চাইল্ড অথবা অ্যাবান্ডন চাইল্ড বা অরফেন চাইল্ড অর একটা বাস্টার্ড চাইল্ড। কোথাও একটা নারী স্ট্রোক ছিল, সেইখান থেকে পিকড আপ হচ্ছে। সেও চুরি করুক কি, ওকে ব্রিটিশ এবং নেহেরু এই মেকানিজমে ওটা এমিলির কোলে দেওয়া হচ্ছে একটা কিছু। এবার যেটা হচ্ছে কি, কোনখানটা ট্র্যাপড হয়ে গেছে বলে রাখি, এই জায়গাটা একটু বলে রাখি। যখন একদম পেন্টা স্টোরির পরে 46-এ যখন ভারতবর্ষ একদম উত্তাল, তখন তো নেতাজি এবং আইএনএ ভেরি পপুলার, মোস্ট পপুলার। গান্ধী নেহেরু পপুলার থেকে অনেক অনেক। এই সময় দেখবেন আপনি যতগুলো ফাইলস বেরিয়ে গেছে, দেখবেন এই সময় কিন্তু আইএনএ সোলজার্স রিলিফে খুব অ্যাক্টিভ শরৎ বোস, ওই বোসবাড়ির মধ্যে, আর অমিয় বোস। অমিয় বোস কিন্তু পলিটিক্যালি অ্যাক্টিভ, শোনো নেই, ও ফলো করেছে ওর বাবার যে পলিটিক্যাল হেরিটেজটা। এবার অন্যদিকে আর আছে কিছু অ্যাক্টিভ ব্যক্তি, সেটা হচ্ছে সুরেশ বাবু। ওরা অ্যাক্টিভ শুধু এই সময় না, ওরা 1941 থেকে অ্যাক্টিভ। সেই ফাইলস গুলো কিছু দেখিয়েছে, ওরা 41 থেকে। ওরা মার খেয়েছে পুলিশের হাতে, প্রচুর মার খেয়েছে, অ্যারেস্ট হয়েছে। এবার অমিয়র একটা লোভ হলো যে সুভাষ বোসের যত রাইটিংস আছে, যত স্পিচ আছে, এর উপরে কন্ট্রোল। কিন্তু যেহেতু সুভাষ বোস মিসিং বা অফিসিয়ালি ডেট বলছে, তাহলে তো এত ভাইপো ভাইজি সবাই আছে, সবাই তো ক্লেম করবে। তাহলে এত ভাইপো ভাইজি অন্তত 50 জন। তাই যদি হয়, তাহলে
প্লাস ভাইয়ের শেয়ার, ভাইপো ভাই যদি শেয়ার, তাহলে ওর ভাগে তো কম পড়বে। নেতাজি রিসার্চ ব্যুরোটা কিন্তু যে ইনিশিয়াল কাজকর্ম কিন্তু অমিয়ই শুরু করেছিল। যত কালেকশনস নেতাজি এন্ড আইএনএ, যত কালেকশনস, এটা কিন্তু অমিয়রই অবদান। কিন্তু ও চাইলে যে টোটাল কন্ট্রোল, সব ভাইপোদের অন্যদের বঞ্চিত করে, এবং এইটা করতে গেলে দেখলো এইখানটা হচ্ছে ইন্টারেস্টটা মার্চ করে দিল নেহরুর সঙ্গে। নেহরুরও দরকার ছিল সুভাষ বোসের বদনাম করার জন্য একটা বিয়ের গপ্প তৈরি করা, একটা মেয়ে আর একটা বাচ্চার দরকার, আগে ছেলে তারপরে মেয়ে, যাই হোক একটা অ্যারেঞ্জমেন্ট হলো। এইবার অমিয়রও দরকার এরকম একটা গল্প, যে একটা যদি ইউরোপের বাটিতে আমি যদি একটা কাকিমা পাতা তৈরি করতে পারি, আর সে কাকিমাকে দিয়ে যদি লিখিয়ে নিতে পারি যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম অমিয়কে, তাহলে অমিয় কেয়ারটেকার, তাহলে টোটাল কন্ট্রোল পেয়ে যাবে। এই যে গোপন আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা হচ্ছে অমিয়র সঙ্গে প্রথম হচ্ছে আর পরিবর্তে অমিয় ডিরেক্টলি নিজের হাত থেকে নিজের কিছু টাকা, অথবা নেহরুর কাছ থেকে কিছু টাকা, বা নেহরু ডাইরেক্টলি কিছু টাকা, তো বিপুল টাকা, কারণ মাসোয়ারা তো আছে। এই অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে। এই হয়ে যাওয়ার পেছনে এই গন্ধটা কিন্তু পেয়ে যায় প্রথমে শিশির এই গন্ধটা পেয়ে যায় যে একটা কিছু মিস্ট্রি এমিলির সঙ্গে অমিয়র আছে। Some mysteries there between Omi and Auntie. Some mysteries there. এইটা প্রথম জানতে পারে শিশির। শিশির এইটা জানতে পেরে এইবার ও ল্যাংটা মারলো দাদাকে। এই ল্যাং মারতে সাহায্য করলে হচ্ছে নেহেরু কেন ল্যাংটা মারতে, এবার নেহেরু কেন শিশিরকে প্রিফার করতে? অমিয় কিন্তু বহু টাকা পেয়ে গেছে সেই সময়, মহাকালের কথা অনুযায়ী প্রায় 2 কোটি টাকা পেয়ে গেছে সেই সময়, 2 কোটি টাকা, আজকে 200 কোটি টাকা পেয়ে গেছে। কিন্তু নেহেরু দেখলো যে অমিয়র সঙ্গে ডিল করার থেকে, আমার সঙ্গে ডিলিংটা কাজ তো আছেই, যদি এক্সট্রা একটা ডিল করি শিশিরের সঙ্গে, শিশির চাইছে এটা, শিশিরটা পাইয়ে দিলে আমি আমার এক্সট্রা বেনিফিটটা কি? কারণ অমিয়কে দিয়ে আমি বিয়ের গল্প বোঝাতে পারবো দেশবাসীকে। অমিয় হ্যাজ বিকাম মাই এজেন্ট ফর এ পারপাস। কোন পারপাস? একটাই, সেটা হচ্ছে যে অমিয়র মুখ থেকে বলবে যে কাকা বিয়ে করেছে, মেদিকে তারই বাচ্চা আছে। অমিয়কে দিয়ে আমি এই গল্পটা খাওয়াতে পারবো। অমিয় ইজ এজেন্ট অন দিস প্লেন। এইবার ওদিকে শিশির যে অমিয় এর বেশি কিছু, কারণ অমিয় পক্ষে প্লেন ক্র্যাশ হয়নি বলা সম্ভব নয়, কারণ অমিয় হ্যাজ inherited the politics of his father শরৎ বোস তার পলিটিক্সের একটা জায়গাতে পড়ে গেছে বারে বারে, প্লেন ক্র্যাশ হয়নি। তাহলে বাবার হেরিটেজ নিতে গিয়ে পলিটিক্যাল তার পক্ষে বলা সম্ভব হচ্ছে না যে প্লেন ক্র্যাশ হয়েছে। তাহলে অমিয়কে দিয়ে প্লেন ক্র্যাশের গল্প পড়ানো যাচ্ছে না, এই জায়গাটাতে নেহরুর লাভ নেই। এই গল্পটা শিশিরের মুখ দিয়ে বলানো যাবে, সেই জন্য শিশিরকে যেগুলোটা পাই দিতে হবে একদম নেহরুর ব্যাকিংয়ে। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর ব্যাকিংয়ে পুরো রিসার্চ ব্যুরো চলে গেল দ্য হ্যান্ড অফ শিশির, মোর টু হিজ ওয়াইফ কৃষ্ণা। কারণ কৃষ্ণা হচ্ছে মোর কানিং। বোঝাতে পারলাম? কারণ শিশিরকে নিয়ে নেহরু দুটো উপকার হলো, কারণ নেহরুকে দিয়ে আমি শিশিরকে দিয়ে বিয়ের গল্প বলাতে পারবো, আর প্লেন ক্র্যাশের গল্প বলাতে পারবো। এবার তারপরে আসছে আমি একটু করে, এবার শিশিরকে দিয়ে তারপরে কেন শিশিরকে দিয়ে দেখানো হচ্ছে মহানিষ্ঠবাদের বই late 60s, 64, 65, 66-এ, আর গ্রেট এস্কেপ 1975। কেন এই বইটা কেন লেখানো হচ্ছে, কেন গল্প ছড়ানো হচ্ছে? শিশিরকে পপুলারাইজ করতে হবে, লোককে দেখাতে হবে
এই শিশির সুভাষ বোসের গ্রেট এসেলের ড্রাইভার ছিল। এই স্টোরিটাকে যদি খাওয়ানো যায় পাবলিককে, শিশির উইল বি পপুলার। একটা লেস পপুলার লোককে দিয়ে পাবলিককে গল্প খাওয়ানোর থেকে মোর পপুলার লোককে দিয়ে গল্প খাওয়ানোটা বেনিফিশিয়াল ফর দ্য মাস্টার। বহু লোক খাবে সেটা। শিশিরকে পপুলারাইজ করতে হবে। শিশির পপুলারাইজ করার জন্য এই যে মহান স্টেবনার স্টোরি তৈরি করা হচ্ছে। বোঝাতে পারলাম কিছু? কতক্ষণ হলো? এইগুলো হচ্ছে যে রহস্যের গাঁট। এই গাঁটগুলো আপনারা ভাঙতে শিখুন। হ্যাঁ, আমি অভিষেক, শিশির মারা গেছে, কৃষ্ণা মারা গেছে, এখন তার ছেলে শাহানা, আমি বোঝাতে পারলাম তো? এবার এই হচ্ছে এই শিশির একটা এক্সট্রা বেনিফিট দিল নেহেরু ইন্দিরাকে, যে জন্যে অমিও আউস্টেড হয়ে গেল। শিশির এই কৃষ্ণা এই রয়্যালটিটা পেয়ে গেল। আর শিশিরকে প্রচার করার চেষ্টা করা হয়, কারণ পপুলার লোকের মুখ দিয়ে একটা মিথ্যা কথা বললে যত মানুষ খাবে গল্পটাকে, তার লেস পপুলার লোকের হাতে বা আননোন লোকের মুখ দিয়ে কথা বললে লোকে খাবে না। শিশিরকে প্রচার করার চেষ্টা করা। এবার মনে রাখবেন, ভারতবর্ষে এটা কখনো চিন্তা করেছেন যেখানে 1946-এই 47-এই যেখানে গভর্নমেন্টের সার্কুলার যে ভারতবর্ষের কোনো মিলিটারি ক্যান্টিনে সুভাষচন্দ্র নেতাজির কোনো ছবি রাখা যাবে না। আর ওই যে ট্রান্সফার অফ পাওয়ারগুলো পরপর দেখো, তোমরা ভলিউমসগুলো দেখবে, যে সেখানে আইএনএর কোনো মানুষকে ইন্ডিয়ান আর্মিতে নেওয়া যাবে না, ইভিন পুলিশ ফোর্সেও নেওয়া যাবে না। ইভিন গভর্নমেন্ট উইল টেক কেয়ার দ্যাট নো এক্স আইএনএ পার্সন, নো এক্স আইআইএল পার্সন becomes famous in the social life. এক্ষেত্রে এক্সেপশন লক্ষ্মী সাহেব, এক্সেপশন শাহনওয়াজ খান, কিছু ওরা প্রমিনেন্ট হলো কেন? বহু টাকার বিনিময়ে, বহু সামাজিক এবং রাজনৈতিক সুবিধার বিনিময়ে দে গট বেনিফিটস। এবং এরা যা বলেছে, মাস্টার নেহেরু ইন্দিরা যা বলতে বলেছে তাই বলেছে। বিয়ের গল্প, মৃত্যুর গল্প, সমস্ত কিছু একদম নেহেরু ইন্দিরার কংগ্রেসের বলানো কথাগুলো সবসময় লক্ষ্মী সাগরের মুখ দিয়ে বেরিয়েছে শাহনওয়াজ খানের। আরো কয়েকজন ব্যক্তি তারা পজিশন পেয়েছিল at the cost of, at the condition they will never mention the name of Subhash Chandra in their life. তারা কেউ নেতাজির আর নাম উচ্চারণ করে। অনেকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে তোমাদের তারা যেমন ধরো উদাহরণ তোমাদের, যেমন ধরো কিছু মানুষ সুভাষ চন্দ্র খুব কাছে, তারা বিয়ের গল্প পরবর্তীকালে মুখে বলেছে, কিন্তু তারা আবার লিখেও রেখেছে যে আমরা যুদ্ধের শেষের আগে জানতাম না যে বিয়ে হয়েছে। অনেকে তো বলেই দিয়েছে যে লোকে বলে নাকি আমি নাকি বিয়ের সময় সাক্ষী ছিলাম, বিয়ের সময় পুরুতগিরি করেছি, না আমি তো কিছুই জানি না। তো তারা এই বিয়ের গল্পকে অন্যভাবে অন্য ভাষায় আবার অ্যাপারেন্টলি স্বীকার করেছে। কেন? কারণ তারা অনেকে পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে কাজ করেছে। সুতরাং যখন কারণ ফর দ্য লাইভলিহুড একটা চাকরি করতে হবে, একটা কাজ পেতে হবে, সুতরাং তারা বাধ্য হয়ে এই কাজগুলো করেছে একটা চাকরি পাওয়ার জন্য নেহেরু জামানায়। এইগুলো হচ্ছে যে লাইভলিহুডের জন্য, আন্ডার প্রেশার। আমি বোঝাতে পারলাম তোমাদের প্রশ্নগুলো কি আছে? যেমন ইতিহাসে রামচন্দ্র গুহর লেখা শুনছেন। Ramchandra Guha is not a historian. Ramchandra Guha is not a historian. He is a sociologist.
রামচন্দ্র গুহর যদি বই পড়ো, দেখো কি ডকুমেন্টস ইউজ করেছে, তার মতামতের ইম্পর্টেন্স আমাকে চাইছে। হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? আমার মনে অ্যাকচুয়াল কিভাবে হয়েছে সুভাষচন্দ্র, শরৎ বসুও জানতেন, অভিষেক শরৎ বসুও জানতেন। শরৎ বসুকে পলিটিক, সুভাষচন্দ্র তার তার খুব মিস্টিরিয়াস পলিটিক্যাল ডিজাইন গুলো বলতেন না। শরৎ বোসকে সুভাষচন্দ্র তার মোস্ট মিস্ট্রি, খুব খুব ডেলিকেট ক্রিটিক্যাল ডিসিশনস গুলো, তার প্ল্যানস গুলো শরৎ বোসকেও বলতেন। এটি সত্য বংশী, এটি সত্য বংশী। মেবি টু সাম এক্সটেন্ট অনিল এরা রিস্কি গেম খেলার মতো তাদের মুরুদ ছিল, সত্যবংশী, অনিল রায়। শরৎ বোস ইজ এ ব্রিলিয়েন্ট ব্যারিস্টার, ইজ এ লায়ন ইন দ্য কোর্ট, পলিটিক্স তিনি শিশু। তা যদি না হতেন তাহলে কেন ওইভাবে জয়েন করবেন নেহরুর ক্যাবিনেটে? না, Sarath Bose as a politician is not brilliant. আমার মা বলতেন দুরাত্মা চলের ভাব হয় না। রিসার্চপুরের মালিক এখন বলে দিলাম, আপনি অ্যাকচুয়াল ভাবে নট Sarath Bose। আইনের টাকা আমাদের দেশের কোন কোন মিডিয়া, দেখো একটা মিডিয়া, এবার কিছু মিডিয়া পার্সনসকে যে পারচেজ করা হয়েছে কোনো সন্দেহ। তুমি আজকের মিডিয়া দেখো, ইউ লুক টুডেজ মিডিয়া, মিডিয়া ইজ পারচেজেবল, মিডিয়া পার্সনস আর পারচেজেবল। ভারতবর্ষের মেজরিটি মিডিয়া, অডিও ভিজুয়াল or printed media, under the ownership of an individual or a family. This media, this will look after the interest of that individual or the family. শুধু যদি লক্ষ্য করেন যে আইএনএ এবং আইএল এর কোন কোন ব্যক্তি প্রমিনেন্সে এসেছে, মনে রাখবেন এরা কেউই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। লক্ষ্মী সাইগল ওয়াজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট। উনি কি একদম ফরমেশন অফ আইএন এর ঝান্সি রেজিমেন্ট তৈরি করার পরেই বুঝে গেছে। পরবর্তী কোনো ক্যাবিনেট মিটিংয়ে লক্ষ্মী সাইকেলকে ডাকা হয়নি। সেই জন্য রেঙ্গুনে অনেক অপশন দেওয়া হয়। ওরা যখন ঝান্সি রেজিমেন্ট যখন ব্যাক করছে, অ্যালং উইথ সুভাষচন্দ্র ব্যাক করছে রেঙ্গু টু ব্যাংকক, ওনাকে অপশন দেওয়া। উনি কি সঙ্গে ব্যাক করবেন না রয়ে যাবেন? উনি 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 ওখানে রয়ে গেলেন, কারণ উনি কারণ নেতাজি বুঝে গেছেন এটা ব্রিটিশ এজেন্ট হয়ে গেছে, রেখেই গেলেন। ঠিক আছে, ইউ আর অ্যালাউড টু স্টে। ইভেন শাহনওয়াজ খান, হি ওয়াজ বিট্রেড। তার কোর্ট মার্শাল প্রসেস স্টার্ট করার কথা। ওর শাহনওয়াজের নিজের ভাই তো ব্রিটিশ আর্মিতে এদিকে আছে, এদিকে সীমান্ত স্পাইং, সে তো ইনফরমেশন লিক করছে, তাকেও অপশন দাও রেঙ্গুনে। ডু ইউ ওয়ান্ট টু ব্যাক করার সময় আমার সঙ্গে ফিরে যেতে চাও না এখানে রয়ে যেতে? কারণ তো ওর ব্রিটিশের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, ন্যাচারালি হি উইল লাইক টু স্টে ইন রেঙ্গুন, রয়ে গেল। একদম শাহানা, তুমি ঠিক। আমাদের উদ্দেশ্য ছিল সব কারখানা বন্ধ করে, তো বেঙ্গল একদম এক্সাম্পল, বেঙ্গল কেমিক্যালের এতগুলো প্রপার্টি বেচে দিল। সেখান থেকে তারা কাটমানি পেয়েছে, প্রচুর কাটমানি পেয়েছে। গভর্নমেন্টের সম্পত্তি বিক্রি করে প্রচুর এই ব্যুরোক্র্যাট অ্যান্ড পলিটিশিয়ান প্রচুর কাটমানি পেয়েছে। আমি কতগুলো মানিক, মৈনাক, সুদীপ্ত শঙ্কর রায়ের সঙ্গে
দেশবন্ধুর বিষয়ে আপনার আলোচনা যদি একটু বলেন। আমি একদিন বলেছিলাম, পর একদিন বলবো, এটা আমি আজকে না, আজকে 1 ঘন্টা হয়ে গেছে। 1870 না হলে আরো 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 লাভ। 1870 না হলে, ঠিক 1870 না হয়ে আর 2030 বছর পর হলে তোমার, অবশ্যই তোমার কোশ্চেনটা তুমি কমপ্লিট করো। আমি বুঝতে পারলাম তুমি কি বলতে চেয়েছো। কোশ্চেনটা কমপ্লিট করো। প্যারিস থেকে জামা কাপড় কেচে আসতে শুনেছি। ইয়েস, সো রিচ। খুবই শৌখিন মানুষ। সেই মানুষটা যখন ত্যাগী হচ্ছে, যখন ভোগী, তখন এই লেভেলটা প্যারিস থেকে জামা কাপড় কেচে আসছে। যখন ত্যাগ করছে, কিরকম ত্যাগের লেভেলটা দেখো ব্রহ্মচারী, শুদ্ধ প্রকাশ, ত্যাগের লেভেলটা দেখো। বৈষ্ণব তো যখন ত্যাগ করছে, সব ত্যাগ করছে, একটা রুম রাখলেন, একটা বাড়ি রাখলেন, নিজের স্ত্রীর জন্যও রাখলেন, সব দিয়ে দিলেন। রোজ রুমালে বিলিতি পারফিউম ঢেলে গন্ধে নিয়ে দিয়ে ফেলবেন, শুনেছি। ত্যাগ যখন করলেন, ত্যাগ করলেন, সন্ন্যাসী। এই ত্যাগ ভারতবর্ষে আর কার আছে? সাহানা, দেশবন্ধুর মৃত্যু না হলে গান্ধীর এই বাড়বাড়ন্ত হতো না। কারণ দেশবন্ধুকে সরানো হলো, তিলককে সরানো হলো, লাজপত রায়কে সরানো হলো, সরিয়ে দিয়ে একদম তিলক, লাজপত রায় দুজনে তো লাঠি খেয়ে কয়েক সপ্তাহ পরে মারা গেল। এগুলোকে না মারলে তো স্পেস তৈরি হচ্ছে, গান্ধীর প্লেসমেন্ট। কি ট্র্যাজিক। আজকে রাখি। তোমরা কেউ কিছু প্রশ্ন করনি, আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, প্রশ্ন তোমরা করনি। আমি তোমরা দুটো জায়গাতে তোমরা প্রশ্ন বারে বারে চিন্তা করছিলে, যে বায়োলজিক্যাল অ্যাকচুয়ালি দেখো, আমরা এখনো পর্যন্ত কিন্তু কেউ জানি না অনিতার বায়োলজিক্যাল মাদার কে, বায়োলজিক্যাল ফাদার কে। ওই যে জায়গাটা, ওইটা প্রথম যে পাসপোর্টটা এসেছিল, যেখানে সাম কর্নেল ভিজেট, সেই কর্নেল ভিজেট, তার ট্রেস, তার হোয়ারঅ্যাবাউটস, তার স্ত্রী নাকি মারা গেছিলেন, তারপরে অরফেন্ড হয়ে গেছিল। আর তার আগেই তো ওর বাবা মারা গেছিল, অরফেন্ড। এটাই হচ্ছে সত্যি কথা। এনিওয়ে, ইন নো ওয়ে this Anita is not the biological daughter of this family. এবং এই যে কনফিউশনটা যেটা আছে আমাদের এখন অনেকের মধ্যে, আমাদের বেঙ্গলে, যে পসিবলি অমিয় ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ ফ্যামিলি। না, অমিয় না। অমিয়র সঙ্গে অন্য রহস্যটা হচ্ছে ওই, যে ওকে যদি আমি কাকি সাজাতে পারি, আন্টি সাজাতে পারি, তাহলে ও আমাকে লিখে দেবে বহু টাকার বিনিময়ে, যে ইউ আর দ্য কেয়ারটেকার, আমি তোমার সমস্ত রয়্যালটি হ্যান্ড ওভার করছি। এই ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং। এই মিস্ট্রিটা, এইটা ভাই জানতে পারলো, জানতে মেরে দাদাকে কি খারাপ করলো, উইথ দ্য হেল্প অফ। কিন্তু তাকে দুটো উপকার, কারণ শিশিরকে দিয়ে দুখানা গল্প খাওয়ানো গেল, একটা বিয়ের গল্প, ছায়ের গল্প। কারণ শিশিরের সমস্ত বুদ্ধির স্টোরটা ছিল হচ্ছে কৃষ্ণা হচ্ছে এই সমস্ত দুর্বুদ্ধি স্টোরাংশ। আদারওয়াইজ তার আগে, বিয়ের আগে তো শিশির মঞ্চে উঠে একটা কথা বলতে পারতো, সো লাজুক, তার হাত কাঁপতো, লাজুক ব্যক্তি, ভীষণ লাজুক ব্যক্তি ছিল। বিয়ের পর তো মানুষ হয়ে গেল, অনেক বুদ্ধি মাথার মধ্যে ঢুকে গেল। সাহানা যদি মেয়েরা দুর্বুদ্ধি দেওয়া শুরু করে ছেলেদের, না ব্রহ্মচারী নেই, তাহলে সে ছেলে মানুষ হয়ে যাবে, কিছু মনে করো না।
নারী শক্তির যথেষ্ট ক্ষমতা টু ডিস্ট্রয়, টু পলিউট, যেমন ক্রিয়েট করতেও পারে, ওরা ধ্বংস করতে পারে। আজকে রাখি। আমি শুধু অত ডিটেলসে যাব না, কখনো তোমাদের ক্রিটিক্যাল জায়গাগুলো আমি ধরে দেওয়ার চেষ্টা, তোমরা এবার কতগুলো জায়গা বুঝতে পারবে। মনে রাখবে, সমস্ত চক্রান্তের, সমস্ত নোংরামির প্রথম ও হাত দিল আইএনএ ব্যাংকের টাকা। সেই টাকাটা লুট করে ওদের কাছে যে সম্পদ গেল, এই সম্পদটা দিয়ে এবার পরপর এজেন্ট পোষা হচ্ছে, মিথ্যে গল্প তৈরি হচ্ছে, মিথ্যে কথা বলার লোক তৈরি হলো। আর গভর্নমেন্ট মানিকে তো মিসইউজ করা হয়েছে, বিভিন্ন লোককে পদ পাইয়ে দেওয়া, পজিশন পাইয়ে দেওয়া তো হয়েছে। শুভরাত্রি, আজকে রাখি।